আলেকজান্ডার দি গ্রেট, মীর জাফর আলী খান, ওয়াকারুজ্জামান। আলেকজান্ডার দি গ্রেট জন্মগ্রহণ করেছেন খ্রিস্টপূর্ব 326 সালে, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্মের 326 বছর আগে। মীর জাফর আলী খান জন্মগ্রহণ করেছেন 1691 সালে। ওয়াকারুজ্জামান জন্মগ্রহণ করেছেন 1966 সালে। এই 3 যুগের 3 সেনানী। বীর বলা যাবে? বলেন, বীর বলতে পারেন। 3 জনের মধ্যে পার্থক্য কি? একটি পার্থক্য বলি। আলেকজান্ডার দি গ্রেট 3টি বিয়ে করেছেন, মীর জাফর আলী খান 4টি বিয়ে করেছেন, আর ওয়াকারুজ্জামান 1টি বিয়ে করেছেন। মীর জাফর আলী খানকে আমি কেন বীর বললাম? আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে। 1757 সালের 23শে জুনে তার যে বেইমানির প্রমাণ পাওয়া গিয়েছে, তারপরও ইতিহাসের এই জঘন্য লোককে কেন আমি বীর বললাম, সেটার প্রমাণই আপনাদেরকে এখন দেব। 1740 সালে নবাব সরফরাজের বিরুদ্ধে এই আলীবর্দী খানের পক্ষ হয়ে নবাব মীর জাফর আলী খান যুদ্ধ করেছিলেন বীরত্বের সাথে। সরফরাজ আলী খান তখন উড়িষ্যার বাদশাহ ছিলেন। উড়িষ্যা তখন স্বাধীন রাজ্য ছিল, স্বাধীন রাজত্ব ছিল। সেই যুদ্ধে বীরত্বের সাথে তিনি বীরত্ব দেখানোর কারণে নবাব আলীবর্দী খানের কাছে এই মীর জাফর প্রিয় হয়ে ওঠেন। কৃতিত্বের ফলস্বরূপ, পুরস্কার স্বরূপ মসনদদার পদ প্রদান করা হয় তাকে। মসনদদার অর্থাৎ মসনদ সেক্রেটারি, এখন কোম্পানির সেক্রেটারি বলে না, অফিস সেক্রেটারি, সচিব, এই সেক্রেটারি পদ দেন করেন এবং তার বেতন হয় তখন 100 টাকা মাসে। বুঝতে পারছেন? 100 টাকা দিয়ে কি করা যায় জানেন? 5000 মণ ধান কিনা যেত তখন। এটা বলে রাখলাম, হিসাব আপনারা করে নিন। এর কিছুদিন পরে তার বোন, মানে সৎ বোন, নবাব আলীবর্দী খান তার সৎ বোন খাসনুমাকে এই নবাব সিরাজউদ্দৌলার সাথে বিয়ে দেন। তার কিছুদিন পরে তাকে খানসামা বা প্রধান সেনাপতি করেন। অর্থাৎ 1743 সালের মধ্যে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আলী খান নবাব পরিবারের সাথে সম্পৃক্ত হন এবং সেনাপ্রধান হয়ে যান। তার অর্জন শেষ, বিশ্বাস, ক্ষমতা। এরপর থেকে ইংরেজরা তাকে হাত করতে শুরু করে। এই কারণে তাকে বীর বলেছি, সে এক সময় বীরত্ব দেখিয়েছে। তো মহাবীর আলেকজান্ডারের 3 জন স্ত্রী ছিলেন। আলেকজান্ডার দি গ্রেটের, ওয়াকারুজ্জামানের কথা পরে বলতেছি। আলেকজান্ডার দি গ্রেটের 3 জন স্ত্রী ছিলেন, রোকসানা, স্টেটিরা এবং প্যারিসাটিস। এই যে রোকসানা, স্টেটিরা, প্যারিসাটিস, এই 3 জন স্ত্রীর মধ্যে 2 জন স্ত্রীকে তিনি বিয়ে করেছেন গির্জাতে গিয়ে, চার্চে গিয়ে, পাদ্রির কাছে। কিন্তু এই যে প্যারিসাটিস, যার নাম, তাকে তিনি বিয়ে করেছেন নিজে। অর্থাৎ তিনি গির্জাতে গিয়ে বিয়ে করেন নাই। তিনি তখন তার মরণ অবস্থায়, গির্জাতে যাওয়ার অবস্থা ছিল না। আপনারা খুব ভালো করে জানেন তিনি 20শে জুলাই জন্মগ্রহণ করেছেন, জুনে মৃত্যুবরণ করেছেন এবং মাত্র 32 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। জন্মগ্রহণ করেছেন তিনি গ্রিসে, আর মৃত্যুবরণ করেছেন কোথায়? ব্যাবিলনে, ইরাকে। বুঝতে পারছেন? তাহলে খেয়াল করেন, তিনি 3 জন স্ত্রীর মধ্যে সর্বশেষ স্ত্রীকে ফরমালি বিয়ে করেন নাই। ঠিক একইভাবে নবাব সিরাজউদ্দৌলার মীর জাফর আলী বেঈমান মীর জাফর আলীর কয়জন স্ত্রী ছিল? আপনার 4 জন স্ত্রী ছিল। বুঝতে পারছেন? এই 4 জনের মধ্যে তিনি
একজন স্ত্রী ছিল মুতা স্ত্রী। মুতা বুঝেন? ঠিক ধর্মীয়ভাবে বিয়ে করা নয়, কন্ট্রাকচুয়াল ম্যারেজ যাকে বলে। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল ম্যারেজ করেছেন তিনি তাদেরকে। তার নাম হলো রাহাত-উন-নিসা। এই রাহাত-উন-নিসার প্রকৃত নাম দেবারী চক্রবর্তী। দেবারী চক্রবর্তী। রাহাত-উন-নিসার প্রকৃত নাম দেবারী চক্রবর্তী। দেখতে খুব সুন্দরী ছিলেন। এই দেবারী চক্রবর্তীকে ব্যবহার করেই ফরেন চক্র বা ইংরেজ চক্র মীর জাফরকে হাত করে। মীর জাফরকে যখন হাত করা শুরু হয়, এটা হইল আপনার শেষ পর্যায়ে এসে তৎকালীন আলেম ওলামাদের চাপে কন্ট্রাকচুয়াল বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু মীর জাফরের সাথে এই রাহাত-উন-নিসা বা দেবারী চক্রবর্তীর সম্পর্ক ছিল বহু আগের। ইংরেজরা তাকে লেলিয়ে দিয়েছিল বহু আগে। এখানে মীর জাফর আলী খাঁর কয়েকটি দুর্বলতা ব্যবহার করা হয়েছে। মীর জাফর আলী খাঁর সাথে যখন আলীবর্দী খান তার সৎ বোনকে বিয়ে দেয়, তখন আলীবর্দী খানের সৎ বোনকে মীর জাফর আলী খান পছন্দ করে নাই, কিন্তু নবাবের বোন হওয়ার কারণে তিনি তখন বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। সেই দুর্বলতাটুকু কাজে লাগিয়ে ইংরেজরা দেবারী চক্রবর্তী অর্থাৎ রাহাত-উন-নিসা খানকে মীর জাফরের পেছনে লেলিয়ে দেয়। এরপরে মীর জাফরের নৈতিক, যুদ্ধগত, পেশাদার অধঃপতন শুরু হয়। এখানে হলো আপনার মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে মীর জাফরের একটা মিল, আর ওয়াকারুজ্জামানের সাথে এখানে মিল হইল ওয়াকারুজ্জামান একটাই বিয়ে করেছেন, বুঝতে পারছেন? তার বউয়ের কাপড় চোপড়, লিপস্টিক সব বাংলাদেশের মানুষের খেটে খাওয়া কামার কুমার কৃষকের টাকা থেকে দেয়া হয়। জানি না ওয়াকারুজ্জামান তাদের প্রতি কৃতজ্ঞ কিনা। আরেকটা পার্থক্যের কথা বলি, আলেকজান্ডার দি গ্রেট নিজেই ছিলেন এক সম্রাট, যেমন নিজে ভিজুয়ালি কারোর কাছে আনুগত্যের তার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ঈশ্বরের প্রতিও তার খুব একটা আনুগত্য ছিল না। তবে তিনি একজন গুরুকে মানতেন। মোজানেস বনে জঙ্গলে বাজারে ঘুরে বেড়াতেন, তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ দু একবার তিনি নিয়েছেন। খুব অল্প বয়সে তিনি 22 বছর বয়সে রাজ্য জয়ে তিনি বেরিয়ে গিয়েছেন। মিশর, মেসোপটেমিয়া, ব্যাবিলন, পার্সিয়ান এইসব তিনি একে একে দখল করার স্বপ্ন নিয়ে বেরিয়ে যান 22 বছর বয়সে। 32 বছর বয়সে নিজ পিতৃভূমিতে ফিরে আসার আগেই তিনি ব্যাবিলনে মৃত্যুবরণ করেন। এই কারণে তাকে বলা হয় আলেকজান্ডার দ্য মেসোপটেমিয়া বা মেসিডোনিয়া অথবা আলেকজান্ডার দ্য ব্যাবিলন। কেউ বলে আলেকজান্ডার দ্য মেসোপটেমিয়া, কেউ বলে আলেকজান্ডার দ্য মেসিডোনিয়া, কেউ বলে আলেকজান্ডার দ্য ব্যাবিলন। এই দুইজনের মধ্যে এই জিনিসটি দেখা যায়। আর মীর জাফর আলী খান প্রথম জীবনে বীরত্ব দেখালেও শেষ পর্যায়ে এসে নানান অপেশাদার কর্মকাণ্ডে জড়িয়ে যান, যার ফলস্বরূপ বাংলাদেশ 200 বছরের করদ রাজ্যে পরিণত হয়েছিল। আজ পর্যন্ত আমরা স্বাধীন নয়, এখনও আমরা ভারতের অত্যাচারের শিকার। ওয়াকারুজ্জামান সেই ধারাবাহিকতার অংশ। মীর জাফর আমাদেরকে যেই দিন দুনিয়া দিয়ে গিয়েছেন, তার ভেতর থেকে ওয়াকারুজ্জামান আমাদেরকে বের করার সুযোগ পেয়েও তিনি বের করেন নাই। ডক্টর ইউনূস আমাদেরকে বের করতে চেয়েছেন। সেই 1757 সালে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর আমরা দুইবার সুযোগ পেয়েছি। 1947 সালে একবার আমরা সুযোগ পেয়েছি এই পরাধীনতা থেকে বের হয়ে আসার, কিন্তু
পাকিস্তান শাসকদের বোকামি, অথর্ব আচরণ, মোটা চিন্তা, মোটা বুদ্ধির কারণে আমরা সেখানেও টিকতে পারিনি। আবার আমাদেরকে কলা কৌশলে বিভিন্ন মহত্বের, বন্ধুত্বের, দিন দুনিয়ার লোভ দেখিয়ে আমাদেরকে আবার হিন্দুত্ববাদের অধীনে নিয়ে নেয়। সে 54 বছর পর 5ই আগস্টের পর আমরা দারুণ এক সুযোগ পেয়েছি সেই পরাধীনতা থেকে মুক্ত হওয়ার। কিন্তু ওয়াকারুজ্জামান হয়তোবা সেটা পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। তাহলে তাকে আমরা কোন রেখার মধ্যে রাখব? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।